আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুদকের আপিলের শুনানি 2 মার্চ ধার্য করা হয়েছে। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চে এই আদেশ দেন। এর আগে দুদকের পক্ষ থেকে বলা হয় তারা পৃথক একটি আবেদন করেছেন, একসাথেই শুনানি করা হোক। পরে আপিল বিভাগ সকল আবেদন একসাথে চূড়ান্ত শুনানির জন্য নির্দেশনা দেন। 2018 সালের 29 অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের 7 নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সাজা হয়েছে মামলার অপর 3 আসামিরও। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদন শুনানি 25 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সকালে এটিএম আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় অ্যাডভোকেট তাজুল ইসলাম আপিল বিভাগকে বলেন, এই রিভিউ শুনানিটি বৃহস্পতিবার 9 নভেম্বর আইটেমে ছিল, কিন্তু সেদিন শুনানি হয়নি। এটি নিয়ে দেশের সমস্যা তৈরি হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, এটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলা, তাই দ্রুত নিষ্পত্তি করা হোক। পরে আপিল বিভাগ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন। এর আগে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি ঘটনায় গ্রেফতার 3 ডাকাতের মধ্যে সবুজ ও শরীফুজ্জামান আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নওরিন করিম তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। এ সময় একই আদালতে গ্রেফতার হওয়া আরেক ডাকাতের 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গ্রেফতারের পর শনিবার বিকেলে 3 ডাকাতকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করে পুলিশ। এদিকে এ ঘটনায় দায়িত্ব অবহেলায় টাঙ্গাইলের মির্জাপুর থানার ডিউটি অফিসার আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ আগে এ ঘটনায় 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় ওমর আলী নামে এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত 8-9 জনকে আসামি করে মামলা দায়ের করেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, বাসে ডাকাতি ও শ্লীলতাহানি ঘটনায় 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? জি সিনথিয়া, এই টাঙ্গাইল কিন্তু এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক এবং ঘাটাইল সাগরদিঘি মহাসড়ক, এই যে 3টি সড়ক রয়েছে, 3টি সড়কে কিন্তু বেশ কয়েকদিন ধরেই যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু বিরাজ করছে। কয়েকদিন আগেই কিন্তু আমি যে জায়গাটিতে রয়েছি, এই জায়গাটিতে কিন্তু সেই গাছের গুঁড়ি ফেলে 10টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তো আপনি সংবাদে যেমনটি বললেন যে আসলে এই যে বাস ডাকাতি বা শ্লীলতাহানির ঘটনায় ইতিমধ্যে কিন্তু 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং বাকি যে একজন রয়েছেন সেই মোহিতকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড সে মঞ্জুর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সেই পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসা করছেন এবং তার কাছ থেকে আমি যতটুকু পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তার কাছ থেকে কিন্তু চাঞ্চল্যকর অনেক তথ্যই কিন্তু পুলিশ পেয়েছেন এবং বাকি যে যারা রয়েছেন এই ঘটনার সাথে, বাস ডাকাতির সাথে যারা জড়িত রয়েছেন, তাদের কিন্তু বিষয়ে এই মোহিত অনেক তথ্য পুলিশকে দিয়েছেন এবং পুলিশ কিন্তু তাদের জেলা গোয়েন্দা পুলিশ
পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু বাকি যারা রয়েছেন এই বাস ডাকাতির ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। তবে এখানে আমি একটি বিষয় জানিয়ে রাখি যে এই জায়গায় যে শরীফুজ্জামান রয়েছেন সেই শরীফুজ্জামানের বিরুদ্ধে কিন্তু সাভার থানা, সিরাজগঞ্জ থানা এরা কিন্তু একটি পেশাদার সেই বাস ডাকাতি চক্র বা ডাকাতের সদস্য এরা রয়েছেন। এদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে সাভার, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জে। তারা সুযোগ বুঝে যাত্রী বেশে বাসে আরোহণ করে এবং সেই যাত্রীদের কিন্তু চলন্ত বাসে তারা ডাকাতি সংঘটিত করে। এটি তাদের কিন্তু মূলত একটি চক্র রয়েছে, ডাকাত চক্র, যারা এই বাস ডাকাতির সাথেই জড়িত রয়েছে। এবং পুলিশ যেটি বলছে এই চক্রটি তারা দীর্ঘদিন ধরে ধরার চেষ্টা চালাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করেছেন এবং বাকি। ধন্যবাদ। এদিকে ধামরাইয়ে স্ত্রীর সামনে প্রকাশ্যে সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ বাবুলকে হত্যার ঘটনায় জড়িত ও মামলার এজাহার নামীয় আসামি অনিক ও শয়নকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। শনিবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইর ও ধামরাইয়ের কুল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, গতকাল ধামরাইয়ের আকশির নগরে পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ বাবুলকে তার স্ত্রীর সামনে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে 14 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের 24 ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে 2 জনকে গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি। পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ মিছিল করছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা কি কর্মসূচি পালন করছে জানাবেন? জি, আসলে আপনি যেমনটি বলেছেন ঠিক এইমাত্র শুরু হতে চট্টগ্রামের ইন্টার্নি চিকিৎসকদের আসলে কর্মবিরতি পাঁচ দফা দাবিতে তারা কিন্তু আসলে কর্মবিরতিতে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু মানববন্ধন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। তাদের যে 5 দফা দাবি রয়েছে সেটি তারা বলছেন এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না এবং বিএমডিসির বিরুদ্ধে করা রিট 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের ক্ষেত্রে কিন্তু সংরক্ষিত থাকবে। 2010 সাল থেকে ম্যাট শিক্ষার্থীদের দেওয়া বিএমডিসি রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করতে হবে, রেজিস্ট্রেশন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং একই সাথে 2 নম্বর দাবি ছিল আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি এবং ড্রাগ লিস্ট আপডেট করতে হবে এবং 3 নম্বর দাবি ছিল স্বাস্থ্যগত চিকিৎসকদের নিকট সংকট নিরসন করতে হবে। 4 নম্বর দাবি ছিল ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। 5 নম্বর দাবি ছিল চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। তারা এই 5টা দাবিতে তারা কিন্তু আজ চিকিৎসকরা কিন্তু কর্মবিরতি পালন করতেন। আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু কর্মবিরতিতে অবস্থান নিয়েছেন এবং একই সাথে তারা জানালো আসলে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। যতদিন পর্যন্ত তাদের এই দাবি পূরণ হবে না ততদিন পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। কবে নাগাদ আসলে এই দাবি মেনে নেওয়া হবে সেটা কিন্তু তারা বুঝতে পারতেন না, তবে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা এই মুহূর্তে চলে যাবো রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মুস্তাফিজ রকি। পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা তারা কর্মবিরতি পালন করছেন। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে 12টার পর থেকেই যারা সাধারণ রোগী রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে এরই মধ্যে পড়তে কিন্তু শুরু করেছেন এবং আমি এই মুহূর্তে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজের সামনে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার্ন এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই মেডিকেল কলেজ যেই কলেজটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে কমপ্লিট শাটডাউন এবং বিক্ষোভের যেই ডাকটি দিয়েছিলেন
করেছিলেন সেটির আজকে তারা কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। এবং কিছুক্ষণ আগে আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে ঘুরে আসছিলাম এবং সেইখানে অনেক রোগীদের সাথে আমার কথা হয়েছে। তারা কিন্তু আসলে বলছিলেন যে তারা অনেকেই জানতেন না যে আজকে কিন্তু ইন্টার্নদের বিশেষ করে যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি রয়েছে সেই কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি তারা আসলে জানতেন না, ফলে অনেকে আসলে চিকিৎসা নিতে এসে বিপাকে পড়েছিলেন। তবে আমরা যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছেন যে এই হাসপাতালগুলোতে বিশেষ করে মিড লেভেলের যে সমস্ত চিকিৎসক থাকে তারা মূলত এই চিকিৎসা সেবাগুলি দিয়ে যাচ্ছেন এবং ইন্টার্ন যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করছেন এবং পরিস্থিতি স্বাভাবিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে ইন্টার্ন চিকিৎসক পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে 5টি দফা দিয়েছেন তারা, সেই 5টি দফা যদি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু আসলে অব্যাহত থাকবে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের দুজনকে ধন্যবাদ। 3 দিনেও কক্সবাজারের টেকনাফে অপহরণ করা 19 জেলেকে ফেরত দেওয়া হয়নি। এতে উদ্বেগে দিন কাটছে পরিবারের। ধরে নেওয়া 4টি ট্রলারের 2টি টেকনাফের কায়ুকখালী ঘাটের এবং অপর 2টি শাহপুরীর দ্বীপ ঘাটের। জেলেরা মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মিতে রয়েছে। বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, জেলেদের ফেরত আনতে যোগাযোগ চলছে, দ্রুতই ফেরত আনা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। গেল বৃহস্পতিবার সাগর থেকে মাছ ধরে ফেরার পথে 4টি ট্রলার সহ 19 জেলেকে ধরে নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। গেল রাতে রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইলে র্যাব টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে মহাপরিচালক বলেন, অপরাধ দমনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাবও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে। র্যাবের সব ব্যাটালিয়ন তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রোলিং পরিচালনা করছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত টহল মোতায়েনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার কথাও জানান র্যাব মহাপরিচালক। আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে 5 বছরের শিশু সহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। স্থানীয়রা আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আশুলিয়ার দুর্গাপুরে সোহাগ মণ্ডলের 2 তলা ভাড়া বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে সকালে রান্নার উদ্দেশ্যে চুলা জ্বালাতে গেলেই এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। দগ্ধরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর, বিউটি বেগম ও তাদের মেয়ে তানহা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, প্রো ভিসি প্রফেসর ডক্টর শরীফুল ইসলামের অপসারণ এবং নতুন নিয়োগ সহ 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সকালে 2টি বাসে 80 শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাথায় ও চোখে লাল কাপড় বাঁধা ছিল। এর আগে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাসে তারা নিরাপত্তাহীন। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবে না, অনলাইনে কার্যক্রম চলবে তাদের। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।